এখন যেটা হচ্ছে যে আমরা তাহলে এতক্ষণ শিখছি, এর আগের টপিক্সটা ছিল হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউটনের মোট সংখ্যাকে, প্রোটন এবং নিউটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়, একে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এখন যে টপিক্সটা আমরা শিখবো সেটা হচ্ছে পরমাণুর পরিচিতি। একটা পরমাণুর পরিচিতি, সেটা কিভাবে আমরা পরিচিতি লাভ করব, এটা অনেক সময় পরীক্ষার সময় আসে। দেখো, যেমন মনে করো আমরা যদি আমরা অ্যালুমিনিয়াম নিয়ে একটা আলোচনা করি, যে অ্যালুমিনিয়ামে কি কি আছে, অ্যালুমিনিয়াম নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের আমরা জানি যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে 27, এই পাশে 13, এই পাশে হচ্ছে +3। দেখো, এই পাশে যদি অ্যালুমিনিয়াম এরকম থাকে তাহলে একটা পরমাণুর পরিচিতি তুমি কিভাবে পাবে? যে এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা মনে রাখবে, যেটা উপরে থাকবে এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যার আমরা জানি এ দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে ভর সংখ্যা। এটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা আমরা কি দ্বারা? জেড দ্বারা প্রকাশ করি, বা পারমাণবিক সংখ্যা, এটা জেড। আর দেখো তাহলে এটা থেকে আমরা কি কি পাই? দেখো, এটা হচ্ছে ভর সংখ্যা এ ইকুয়াল টু কত? 27। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জেড ইকুয়াল টু কত? 13। দেখো, আরেকটা কথা হচ্ছে, যেমন এটার মধ্যে ইলেকট্রন সংখ্যা বা নিউট্রন সংখ্যা, আমরা জানি ইলেকট্রন কি? পরমাণুর প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে। তাহলে আমরা জানি যে তাহলে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান হওয়ার কথা, কিন্তু এখানে দেখো +3, মানে কি সে 3টে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে যদি ত্যাগ করে থাকে তাহলে তার ইলেকট্রন সংখ্যা কি দাঁড়ায়? দেখো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13, যেহেতু সে +3 মানে কি এটা হবে -3, এটা হবে কি 10টা, যেহেতু সে কি করছে, ইলেকট্রনটা সে 3টে ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। ত্যাগ করার কারণে তার ইলেকট্রন সংখ্যা হবে 10। এবার হচ্ছে আমরা নিউট্রন সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, একটা পরমাণু পরিচিতির ক্ষেত্রে তাহলে এইটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে? মনে রাখবা, সবসময় নিউট্রন সংখ্যা হচ্ছে এ থেকে জেড, এ বিয়োগ জেড, অর্থাৎ এ থেকে জেড বিয়োগ যাবে। কেন এ থেকে জেড বিয়োগ যাবে সেটা আমরা যদি এইখানে একটু আমরা দেখি, যে আমরা জানি প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউট্রন সমান সমান কি? এই প্রোটনটা এই পাশে, তাহলে কত? পি। তাহলে আমরা জানি এ আর পি কে আমরা লিখতে পারি কিন্তু জেড, অর্থাৎ এ থেকে জেড বিয়োগ। তাহলে নিউট্রন হচ্ছে এ থেকে জেডটা বিয়োগ যাবে। তাহলে এ থেকে জেডটা যদি বিয়োগ যায়, সেটা হচ্ছে এ হচ্ছে কত? আমরা জানি এ হচ্ছে 27, আর জেড হচ্ছে কত? জেড হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে কত? 14। তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 14। এরপরের যে টপিক্সটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল। তো এই যে রাদারফোর্ডের পরমাণুর মডেল আমরা আগে একভাবে পড়ছি, বা এক বইয়ের মধ্যে একভাবে পড়ছি, যে এখন আবার এক বইয়ের মধ্যে একভাবে দেওয়া আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেলের যে মূল থিম সেটা ঠিক রেখে তুমি নিজের ভাষায় লিখলেও কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে রাদারফোর্ডের পরমাণুর মডেল এখন আমি যে বইটা আছে এই বইয়ের মতো করে লিখতে হবে, অবশ্যই নয়তো নাম্বার দিবে না, এরকম কিছু না। তুমি নিজের ভাষায় নিজে যেটা বুঝবে সেটাই লিখবে, আর এটাতেই তুমি কিন্তু সবচেয়ে ভালো নাম্বার পাবে, এবং শিক্ষক বুঝবে যে তুমি বুঝে লেখছো। আর যদি বইটা সরাসরি তুমি মুখস্থ বিদ্যা লিখো তাহলে তো বোঝাই যাচ্ছে যে তুমি মুখস্থ করছো। তো যাই হোক, তো এটা হচ্ছে যে আমরা কিভাবে লিখবো। দেখো, বিজ্ঞানের রাদারফোর্ডের পরমাণুর মডেলের ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে বিজ্ঞানের রাদারফোর্ড 1911 সালে একটি মডেল প্রদান করেন। এটাই রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। এটার কিন্তু আরেকটা নাম আছে রাদারফোর্ডের পরমাণু। এটা যেহেতু আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে দেওয়া হয়েছে, তো এই জন্য একে তোমার সৌর মডেলের সাথে তুলনা করে এটা কিন্তু সৌর মডেলও বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলকে কিন্তু সৌর মডেলও বলা হয়। তো এখন রাদারফোর্ডের পরমাণু দেখো, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রথম যে রাদারফোর্ডের পরমাণু মডেল 1 নাম্বার হচ্ছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান, এর নাম নিউক্লিয়াস। রাদারফোর্ড যে কথাটা বলছে প্রথম, যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান, এর নাম দেওয়া হয়েছে কি? নিউক্লিয়াস। পরমাণুর এই মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ছোট এবং নগণ্য। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ছোট এবং নগণ্য। তাহলে বোঝা যাচ্ছে 1 নাম্বার গেল কি? পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান, এর নাম নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ছোট। তারপর হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। 2 নাম্বার হচ্ছে কি? পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, অর্থাৎ বেশিরভাগ জায়গায় অপূর্ণ, অর্থাৎ ফাঁকা। আর 3 নাম্বার হচ্ছে সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণীয়মান গ্রহাণুর মতো ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে সর্বদা ঘূর্ণীয়মান। এই ঘূর্ণীয়মান কালে ইলেকট্রন কর্তৃক কেন্দ্র বহির্মুখী বল আর নিউক্লিয়াস কর্তৃক
কেন্দ্রমুখী বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। তো এটার উপর বেসমেন্ট করে তোমরা যতটুকু লিখতে পারো, আমার মনে হয় এখানে 3টা বা 4টা যে কয়েকটা লিখতে পারো এটাই হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণুর মডেল সম্পর্কে আমরা কি জানলাম যে 1911 সালে, তাহলে এটা কত সালে 1911 সালে পরমাণুর আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড একটা মডেল প্রদান করেন। এটার নাম হচ্ছে সৌর মডেল অথবা রাদারফোর্ডের পরমাণুর মডেল। পরমাণুর মডেলের প্রথম হচ্ছে 1 নাম্বার, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, এর নাম নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং বাহিরে থাকে ইলেকট্রন অবস্থান করে। 2 নাম্বার যদি বলি, তাহলে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, তাই পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। 3, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরছে, নিউক্লিয়াসে কেন্দ্রগুলি ইলেকট্রন সেভাবেই ঘুরছে। তাই নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। এবার ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল কাজ করে। ফলে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রনও সেই রকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। তো এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষায় আমি কথাগুলো বললাম। এই কথাগুলোর সাথে তোমরা যদি চিন্তা করো যে আমি আমার নিজের ভাষায় দিব, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখো, যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান, এর নাম নিউক্লিয়াস। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ছোট। পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, অর্থাৎ ঋণাত্মক ইলেকট্রন কেন্দ্র বিমুখী বল এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের কেন্দ্রমুখী বল পরস্পর সমান ও বিপরীতমুখী। এই হচ্ছে মোটামুটি কথা। এরপর হচ্ছে এই সীমাবদ্ধতা হচ্ছে যে এই যে রাদারফোর্ডের পর, তাহলে আমরা এবার হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার ক্ষেত্রে দেখো, 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া হয়নি বা ধারণা দেওয়া হয়নি। আকার বা আকৃতি কীরকম হতে পারে, এটা গোলাকার না ত্রিকোণাকার? নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবেও ঘুরতে পারে, আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু এভাবে ত্রিকোণাকারও ঘুরতে পারে, কথার কথা। কিন্তু আসলে বিজ্ঞানী রাদারফোর্ড বুঝতে পারলো, তিনি আসলে বলেননি বা কোনো নির্দিষ্ট করে বলে নাই যে এটার আকারটা কীরকম বা আকৃতিটা কীরকম, এই সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া হয়নি। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। এরপরে সৌরমণ্ডলের গ্রহগুলো সামগ্রিকভাবে চার্জবিহীন। আমরা জানি যে সৌরমণ্ডলে যে গ্রহগুলো আছে এগুলো সামগ্রিকভাবে চার্জবিহীন, অথচ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর কিন্তু একটা তুলনা করা হয়েছে। আচ্ছা, এরপরে যেই টপিক্সটা আমরা যেই সীমাবদ্ধতা দেখব সেটা হচ্ছে একের অধিক ইলেকট্রন, অর্থাৎ একের বেশি ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে এই সম্পর্কে রাদারফোর্ড কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি। আচ্ছা, এরপরে যে 4 নম্বরটা আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যে কোনো আধান, আমরা জানি যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা বলছে যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যে কোনো আধান বৃত্তাকার পথে ঘূর্ণীয়মান কালে সেটা অনবরত শক্তি বিকিরণ করবে এবং কোনো এক সময় কী হবে, কেন্দ্রে পতিত হবে। তাহলে ইলেকট্রন যদি ঘোরা শুরু করে, তাহলে দেখো যে ইলেকট্রন সবসময় কি করবে, ইলেকট্রন সবসময় তার শক্তি হারাতে থাকবে। এমন এক সময় আসবে যখন নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, এই ক্ষেত্রে এই মডেলটা সম্পূর্ণ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী যে কোনো আধান বৃত্তাকার পথে ঘূর্ণীয়মান কালে সেটা অনবরত শক্তি বিকিরণ করবে এবং কোনো এক সময় কি হবে, এটা কেন্দ্রে পতিত হবে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এই অবস্থা হলে তো আসলে এই মডেলটাই টিকবে না। তো এটা হচ্ছে সীমাবদ্ধতা গেল। এরপরে এই সীমাবদ্ধতার পরে 1913 সালে বিজ্ঞানী বোর, তাহলে এটাও আমাদের শেষ, এই টপিক্সটা আলোচনা শেষ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বোর পরমাণুর মডেল। বোর পরমাণুর মডেলের ক্ষেত্রে দেখো, বোর পরমাণুর মডেলের ক্ষেত্রে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে, রাদারফোর্ড পরমাণুর মডেলটা দিয়েছিল 1911 সালে, আর নিলস বোর মডেলটা দিয়েছিল 1913 সালে। বিজ্ঞানী বোর একটা মডেল প্রদান করেন
এটার নাম হচ্ছে বোরের পরমাণুর মডেল। তো বোর পরমাণুর মডেলের প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াসে কেন্দ্রীয় ইলেকট্রন সমূহ কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘূর্ণীয়মান। তাহলে বোরের মডেল অনুযায়ী অনুমোদিত বৃত্তাকার পথগুলোর কথা প্রথমে বলা হয়েছে। তাহলে অনুমোদিত বৃত্তাকার পথগুলো কি? যেমন মনে করো এই যে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো অনুমোদিত, অর্থাৎ এই পথ ছাড়া ইলেকট্রন আর কোনো পথে ঘুরতে পারবে না, এটা হচ্ছে অনুমোদিত কক্ষপথ বলো। এই অনুমোদিত কক্ষপথের নামগুলা KLM দ্বারা সূচিত করা হয়, KLM, অর্থাৎ n এর মান 1 হলে K সেল, n এর মান 2 হলে L সেল, n এর মান 3 হলে M সেল। তাহলে KLM দ্বারা সূচিত করা হয়। তাহলে প্রথম বোর পরমাণু মডেলের প্রথম যে মডেলটা হচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কতগুলো অনুমোদিত কক্ষপথে ঘূর্ণীয়মান। এই অনুমোদিত কক্ষপথের নামই হচ্ছে অরবিট। এটাকে KLMN দ্বারা সূচিত করা হয়। n এর মান 1 হলে K সেল, n এর মান 2 হলে L সেল, আর n এর মান 3 হলে M সেল। তাহলে KLMN এরকম, n এর মান 4 হলে N সেল, এরকম এইভাবে। আচ্ছা, এরপরে 2 নাম্বার হচ্ছে বোর পরমাণু মডেলের শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2s পাই। তাহলে 2 নাম্বারটা হচ্ছে, 1 নাম্বারটা গেল, এরপরে 2 নাম্বারটা এটা অনেকেই বুঝে না। তো আমরা এটা নিয়ে অঙ্ক অনেক সময় আসে, তো তোমরা একটু লক্ষ্য করবে বিষয়টা। সেটা হচ্ছে mvr = nh/2s পাই। 2 নাম্বারটা হচ্ছে mvr = nh/2s পাই। অর্থাৎ এটা হচ্ছে দেখো বোর পরমাণু শক্তি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2s পাই। এখানে m কি? m হচ্ছে ইলেকট্রনের ভর, m হচ্ছে কি? ইলেকট্রনের ভর। তাহলে m হচ্ছে কি? m হচ্ছে ইলেকট্রনের ভর। ভরটা ইলেকট্রনের ভর কিন্তু একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 9.11 10^31 কেজি। এটা কিন্তু কেজিতে নিতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তোমরা কেজিতে নিবে। আচ্ছা, ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার বেগ। তাহলে বি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে, যে কক্ষপথে ঘুরে তার বেগ। আচ্ছা, আর আর হচ্ছে ইলেকট্রন, আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। যে কক্ষপথে ঘুরে, যে কক্ষপথে ঘুরে তার ব্যাসার্ধ। আচ্ছা, এটা হচ্ছে আর। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে, এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা। এন হচ্ছে কি? প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা। এই এনটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম সংখ্যা। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এইচটা কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক। প্লাঙ্কের ধ্রুবক, এটার মানও কিন্তু কনস্ট্যান্ট। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 × 10^34 মিটার² kg/s। এরপর হচ্ছে এই হচ্ছে তোমাদের 2 পাই, এটা তো তোমরা জানোই। তাহলে আমরা দেখতে পারতাছি যে বোর পরমাণুর মডেলের ইলেকট্রনের ভরবেগ, তাহলে ইলেকট্রনের ভরবেগ mvr = nh/2s পাই। এই সূত্র দিয়ে কিন্তু অনেক সময় অঙ্ক আসে, দেখা যায় যে এখানে তোমার m দিয়ে দিল, একটা ইলেকট্রনের ভর, এটা তো কনস্ট্যান্ট 9.11, যে কনস্ট্যান্ট 9.11 × 10^31 কেজি, এটা কনস্ট্যান্ট মান, এটার মান দেওয়া তো লাগবে না। এরপর বেগ, বেগ যদি হয় তাহলে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার বেগ, এটা তোমার বের করতে বললে তাহলে এটা দিয়ে দিবে। আর এটা তো আমরা প্রধান শক্তি স্তর সংখ্যা তো থাকবেই, আর এই তো প্লাঙ্কের ধ্রুবক, এটা তোর মান আসেই। তো এই অনুযায়ী তোমরা অঙ্ক করতে পারবে। আচ্ছা, গেল এটা। এরপর এটা গেল হচ্ছে 2 নাম্বার। এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার কি? ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করবে, আর উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করবে। তাহলে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে, বোর পরমাণু মডেলের 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার, যে ইলেকট্রন সমূহ যদি নিম্ন শক্তি স্তর থেকে এই নিম্ন উচ্চ শক্তি শোষণ করবে, আর যদি উচ্চ শক্তি থেকে নিচের দিকে আসে তাহলে শক্তি বিকিরণ করবে। আর এই শক্তি এবং শোষণ এবং বিকিরণ সম্পর্কিত যে সূত্রটা আছে সেটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ hν = hc/λ। hν = hc/λ।
ল্যামডা। এইচ তো আমরা আগেই বলেছি যে এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আর নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তাহলে নিউ হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক হচ্ছে নিউ। তাহলে এই নিউটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক হচ্ছে নিউ। এরপরে আমরা দেখি নিউ। আর এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আমরা আগেই পড়েছি। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এরপরে লিখিয়া সিটা কি? সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সি হচ্ছে কি? তাহলে সি হচ্ছে লেগে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, আমরা আগেই পড়ছি। আর ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা, এই গেল হচ্ছে তোমার যে তৃতীয়, অর্থাৎ বোর পরমাণুর মডেলের যে মডেলটা আছে, আমরা এখন এই বোর পরমাণুর মডেল নিয়ে আলোচনা করলাম। এরপরে বোর পরমাণু মডেলের আসলে সাফল্যগুলা কি? রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল এই দুইটার সমন্বয় করে দেখা যাচ্ছে যে রাদারফোর্ড পরমাণুর মডেল থেকে বোর পরমাণুর মডেলে যে সাফল্যগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। তাহলে বোর পরমাণুর মডেলের যে সাফল্যগুলো আছে, দেখো আমরা এই সাফল্য নিয়ে এখন আলোচনা করব। এক, রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতে সূর্য কেন্দ্র করে গ্রহ উপগ্রহ যেভাবে ঘুরছে ইলেকট্রনও সেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। এখানে শক্তিস্তর আকার সম্পর্কে বলা হয়নি, কিন্তু বোর পরমাণুর মডেলের শক্তিস্তর আকার বা বৃত্তাকার বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে বোর পরমাণুর মডেলের সাফল্য প্রথমে হচ্ছে যে শক্তিস্তরের আকার বা আকৃতি সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো নির্দেশ দেওয়া হয় নাই, কিন্তু বোর পরমাণু মডেলে তোমার বলা হয়েছে যে শক্তিস্তরগুলো হচ্ছে গোলাকার, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে গোলাকার বা অনুমোদিত বৃত্তাকার পথগুলোর কথা বলা হয়েছে। এগুলোর নাম হচ্ছে অরবিট, অর্থাৎ অরবিট সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। দুই, রাদারফোর্ডের পরমাণু মডেলের শক্তি শোষণ বা বিকিরণ করলে কি হবে এটা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেল খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে শক্তি শোষণ করলে লাফ দিয়ে উপর স্তরে যেতে পারবে, আর শক্তি বিকিরণ করে উপর থেকে নিচের স্তরে আসতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল কিন্তু পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, যেমন হাইড্রোজেন বা 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এই হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য। এরপরে আমরা বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা যদি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে 1, বোর পরমাণু মডেলে 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনের বর্ণালী, অর্থাৎ 1 ইলেকট্রন যেমন হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু অন্য একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, তারপরে 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তর যদি লাফ দিয়ে যায়, মনে করেন এখানে নিউক্লিয়াসের পরে অরবিট, এটা যদি এক শক্তিস্তর থেকে যদি আরেক শক্তিস্তরে লাফ দিয়ে যায়, তাহলে শক্তি কী করার কথা? শক্তি শোষণ করার কথা, কিন্তু আর শক্তি শোষণ করে আর লাফ দিয়ে উপর থেকে নিচের শক্তি বিকিরণ করবে, আর এটার ক্ষেত্রে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এই একটি রেখা সৃষ্টি না হয়ে দেখা গেছে এরকম যে একাধিক রেখা সৃষ্টি হয়েছে। অর্থাৎ যদি লাফ দিয়ে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিয়ে যায়, তাহলে একাধিক রেখা সৃষ্টি হয়। তো এই রেখাটা কী জন্য, এটার সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দেওয়া হয়নি। আচ্ছা, তো আমরা পারমাণবিক বর্ণালী, অর্থাৎ পারমাণবিক বর্ণালীর কথা কিন্তু আমরা বলি নাই যে পারমাণবিক বর্ণালীটা কী। পারমাণবিক বর্ণালী হচ্ছে মূলত ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তর যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে কিন্তু পারমাণবিক বর্ণালীটা পাওয়া যায়। অর্থাৎ উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তি বা নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে সেটা যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাই, তাহলে আমরা কিন্তু পারমাণবিক বর্ণালীটা পাবো। আচ্ছা,